বিশ্বের সবচেয়ে বড় শিয়া মুসলিমদের দেশ ইরানের প্রায় 10 লাখ মুসলিম ইসলামকে ছেড়ে খ্রিস্টানিটিতে কনভার্ট করেছে, যা গোটা বিশ্বে হইচই ফেলে দিয়েছে। বাট ওয়েট, এর থেকেও শকিং নিউজ হলো ইরানের ভেতরে 50,000-এর বেশি মসজিদকে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ একটা, এই সমস্ত মসজিদে মহিলাদের প্রবেশ তো নিষেধ ছিল। উপরন্তু ইরানের যে সমস্ত পুরুষ তারা পর্যন্ত এই মসজিদে নামাজ পড়তে যেতে রাজি না, যার ফলস্বরূপ বাধ্যতামূলক এই সমস্ত মসজিদকে বন্ধ করে দিতে হয়। কিন্তু এবারে এই পুরো সিচুয়েশনকে নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠছে। প্রথমত, আচমকায় ইরানের ভেতর লোকজন ইসলাম কেন ছেড়ে দিচ্ছে, বা ওরা অ্যান্টি মুসলিম কেন হয়ে গেল? ইরানের যে কারেন্ট রিজিম বা ইসলামিক রিজিম তারা এর বিরুদ্ধে কী করছে? ইরানে কি নতুন কোনো রেভলিউশন হবে, নাকি ইরান আবারও এক নতুন খ্রিশ্চান স্টেটে পরিণত হবে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই সমস্ত কিছু থেকে বাকি মুসলিম দেশ এবং ভারতের ওপরে কী ইম্প্যাক্ট করবে সবটাই জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তবে তার আগে যদি আপনাদের আমাদের এই অ্যানালাইসিস ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করতে পারেন। 1 জুন 2023 ইরানের সিনিয়র ক্লেরিক মোহাম্মদ দৈলবি দাবি করেন ইরানের ভেতর মোটামুটি 60% মসজিদ ওরা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে, যা ইরানের জন্য মারাত্মক চিন্তার বিষয়। আর এটা কত বড় নাম্বার তার আইডিয়া আপনি এর থেকেই পেয়ে যাবেন যে গোটা ইরান জুড়ে আজকের দিনে প্রায় 75,000-এর বেশি মসজিদ রয়েছে, যার মধ্যে 50,000 মসজিদ কমপ্লিটলি শাটডাউন হয়ে গেছে। অর্থাৎ কেবলমাত্র 25,000 মসজিদ কোনো রকমে চলছে। আর এটাকে কনফার্ম করেছে ইরানেরই মিডিয়া ইরান ইন্টারন্যাশনাল। কিন্তু এবার এখানে প্রশ্ন উঠছে যে এই সব কিছুর শুরু কীভাবে হল? এই সব কিছু শুরু হয় 2017 সালের অ্যান্টি হিজাব প্রোটেস্ট থেকে, যেখানে ইরানিয়ান হিউম্যান রাইটস আর উইমেন রাইটস অ্যাক্টিভিস্ট ভিদা মোভায়েদ ইরানের আইকনিক তেহরান এংহেলাব স্ট্রিটে দাঁড়িয়ে নিজের হিজাবকে খুলে তাকে পতাকার মতন তুলে ধরে এবং মহিলাদের জোর করে এই জাতীয় হিজাব পরানোর বিরুদ্ধে এক ঐতিহাসিক প্রোটেস্ট করে। যদিও এই ঘটনার পর ইরানের পুলিশ এই মহিলাকে গ্রেপ্তার করে, বাট এটাই কিন্তু ইরানের সবচেয়ে বড় ভুল ছিল। কারণ এই গ্রেপ্তারের পর ইরানের যে সমস্ত বাকি মহিলা রয়েছে তারাও এর সমর্থনে নামতে শুরু করে এবং দেখতে দেখতে হোয়াইট ওয়েটনেস ডে মুভমেন্ট এবং মাই স্টেলথি ফ্রিডম মুভমেন্ট শুরু হয়, যেখানে হাজারে হাজারে ইরানিয়ান মহিলারা পাবলিকলি নিজের হিজাব খুলে তার ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে শুরু করে, যা ধীরে ধীরে ইরানের সবচেয়ে বড় অ্যান্টি ইসলামিক প্রোটেস্টে কনভার্ট। বাট ওয়েট, ইরান বিশ্বের সবচেয়ে কঠোর ইসলামিক দেশগুলোর একটা। তাহলে ইরানের ভেতর যখন এই সমস্ত অ্যান্টি ইসলাম বা অ্যান্টি হিজাব প্রোটেস্ট চলছিল, ইরানের সরকার কোনো অ্যাকশান নেয়নি। এমন নয় যে ইরানের গভর্নমেন্ট চুপচাপ বসেছিল, তারা কিন্তু এই জাতীয় মহিলাদের বিরুদ্ধে কঠোর ক্র্যাকডাউন শুরু করে। 2019 সালে ইরানের সরকার তো সাফ জানিয়ে দেয় যে সমস্ত মহিলা এই ধরনের অ্যান্টি হিজাব অ্যাক্টিভিটিতে যুক্ত থাকবে তাদেরকে বহু বছরের কারাদণ্ড দেওয়া হবে। এমনকি এর জন্য একটা নতুন আইনও তৈরি করা হয়, যেখানে আর্টিকেল 508 ইসলামিক ক্রিমিনাল জাস্টিস অ্যাক্টের আন্ডার এই সমস্ত মহিলাদের 10 বছরের জন্য সশ্রম কারাদণ্ডের বিধান দেওয়া। আর এখানেই শেষ না, এরপর ইরানের সরকার ওখানকার যে মোরালিটি পুলিশ রয়েছে তাদেরকে এক্সট্রা পাওয়ার দেয়, যাতে এই মোরালিটি পুলিশ ওখানকার মহিলাদের ওপর কঠোর থেকে কঠোরতম ক্র্যাকডাউন করতে পারে। আর এরা কারা? তো বেসিক্যালি বিভিন্ন মুসলিম দেশে একটা বিশেষ ফোর্স রয়েছে যার নাম গার্ডস-এ ইরশাদ। এদের কাজ হলো গোটা ইরানে পাবলিক প্লেসে কোনো মহিলা হিজাব বা বোরখা পরেছে কিনা, কেউ গান মিউজিক এগুলোতে ডান্স করছে কিনা, বা কঠোরভাবে শরিয়া ল পালন হচ্ছে কিনা সেটাকে এনশিওর করে। বাট ইরানের এই মোরালিটি পুলিশ কুখ্যাত তাদের ব্রুটাল অ্যাকশনের জন্য, স্পেশালি মহিলাদের বিরুদ্ধে হ্যারাসমেন্টের জন্য, যার ফলস্বরূপ 2022 সালে ইরানের এই মোরালিটি পুলিশ 22 বছর বয়সী একজন ইরানিয়ান মহিলা মাসা আমিনিকে ঠিকভাবে হিজাব না পরার কারণে গ্রেপ্তার করে। আর শুধু তাই না, এরপর এই মহিলার ওপর এত মারাত্মক টর্চার হয় যে নাকি পিটিয়ে কাস্টাডিতেই মেরে ফেলা হয়। ব্যাস, এটাই কিন্তু ইরানের ইসলামিক শাসনের বিরুদ্ধে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল। মাসা আমিনির মার্ডারের পর গোটা ইরানের মহিলারা রাস্তায় নামতে শুরু করে, পাবলিকলি নিজের হিজাব খুলে আগুনে পুড়ে প্রোটেস্ট করে। এমনকি হাজারো মহিলা নিজেদের চুল কেটে এর বিরোধিতা করে এবং অফিসিয়ালি ইরানে প্রথমবার শুরু হয় অ্যান্টি হিজাব আর অ্যান্টি ইসলামিক প্রোটেস্ট। ফলে স্বাভাবিকভাবে ইরানের যে গভর্নমেন্ট রয়েছে তারা কিন্তু এই জাতীয় প্রোটেস্টের ওপর এতটাই মারাত্মক ক্র্যাকডাউন শুরু করে যে দেখতে দেখতে কেবলমাত্র 1 বছরের মধ্যে 551 জনকে মেরে ফেলা হয়, 22 জন মহিলাকে একইভাবে ইসলামিক রিজিম কাস্টাডিতে ব্রুটালি টর্চার করে মেরে ফেলে। আর এটা হলো ইরানের সেই ম্যাপ
যেখানে সবচেয়ে বেশি কিলিং হয়েছে। খেয়াল করেন, বালুচিস্তান, তেহরান আর কুর্দিস্তান এই কিলিং কিন্তু সবচেয়ে বেশি ছিল, যেখানে এই সমস্ত অ্যান্টি হিজাব প্রদর্শনকারীদের প্রত্যেককেই ইরানিয়ান পুলিশ কাস্টাডিতে ব্রুটালি টর্চার করে মেরে ফেলে। আর এই লিস্ট কিন্তু অনেক লম্বা। বাট ওয়েট, ইরানের এই ইসলামিক রেজিমের টর্চার অ্যাকচুয়ালি ব্যাকফায়ার করে। কেন রিসেন্ট ডেটাতে কিছু রিপোর্ট সামনে এসেছে, যেখানে দাবি করা হচ্ছে ইরানের ভেতর প্রায় 1 মিলিয়ন মানে 10 লাখের বেশি মুসলিম ইসলামকে ছেড়ে ক্রিশ্চিয়ানিটিতে কনভার্ট করেছে। আর এটা কিন্তু বিরাট বড় নাম্বার। কেননা আপনারা যদি ইরানের টোটাল পপুলেশন দেখেন, সেটা রাফলি 89 মিলিয়নের আশেপাশে। মানে এর মধ্যে যদি 1 মিলিয়ন পপুলেশন ইসলামকে ছেড়ে দিয়ে থাকে, তার মানে টোটাল দেশের পপুলেশনের 1.1% পপুলেশন অলরেডি ইসলামকে ছেড়ে দিয়েছে, যেটা একটা হিউজ নাম্বার যে কোনো দেশের জন্য। আর শুধু তাই না, এখানে দাবি করা হচ্ছে ইরানে নাকি একটা নতুন রেভলিউশন শুরু হয়েছে, যার নাম জিসাস রেভলিউশন। আর এই রেভলিউশনের আন্ডারে যদি এইভাবেই কনভার্সন চলতে থাকে, তাহলে আগামী 20 বছরের মধ্যেই ইরান কিন্তু একটা শিয়া মুসলিমদের দেশ থেকে ক্রিশ্চান কান্ট্রিতে কনভার্ট হয়ে যায়। যদিও একে ঠেকাতে অলরেডি 2021 সালে 22 জন ক্রিশ্চান মিশনারিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 2023 সালের রিপোর্ট অনুযায়ী ইরানের 166 জন ক্রিশ্চানকে গ্রেপ্তার করে গায়েব করে দেওয়া হয়েছে, যারা অ্যাকচুয়ালি ক্রিশ্চানিটিকে প্রমোট করছিল এবং বাইবেল বিলি করছিল। একাধিক স্টোরিও সামনে এসেছে যেখানে হোম চার্চে রেড চালানো হয়েছে এবং ক্রিশ্চানদের ওখান থেকেও গায়েব করে দেওয়া হচ্ছে। বাট এতেও কিন্তু খুব একটা ফারাক পড়েনি। 22 আগস্ট 2023 ইরানিয়ান কালচারাল মিনিস্টার মোহাম্মদ ইসমেল সমস্ত বন্ধ হয়ে যাওয়া মসজিদে কালচারাল অ্যাক্টিভিটি করার আদেশ দেয়, যাতে আবারও সাধারণ মানুষ মসজিদে যেতে শুরু করে। কিন্তু এতেও খুব একটা লাভ হয়নি। এর 4 মাস পর 12 ডিসেম্বর 2023 উনি অফিশিয়ালি দাবি করেন যে পরিস্থিতি ইরানের ভেতর এতটাই খারাপ হয়ে গেছে যে আপাতত যে সমস্ত মসজিদ চালু রয়েছে সেখানে পর্যন্ত দিনে 3 বার নামাজ পড়তে যেতে চাইছে না ওখানকার সাধারণ মানুষ, এবং মিনিমাম ইসলামিক ফাংশনও এখানে করা যাচ্ছে না। অর্থাৎ সোজা ভাষায় এত বেশি ক্র্যাকডাউন করে ওখানকার ক্রিশ্চানদের মেরে ফেললেও এই কনভার্সন কিন্তু কিছুতেই ঠেকানো যাচ্ছে না ইরান। কিন্তু এবার এখানে প্রশ্ন উঠছে যে কেবলমাত্র হিজাবের বিরুদ্ধে প্রোটেস্টের কারণে এত বেশি পরিমাণে মানুষ ক্রিশ্চানিটিতে কনভার্ট করছে, নাকি এর পেছনে অন্য গল্প রয়েছে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে জিসাস রেভলিউশন কীভাবে শুরু হল আর এদেরকে সাপোর্টই বা দিচ্ছে কি? ওয়েল, এই সমস্ত প্রশ্নের জবাব জানতে হলে আমাদের ইতিহাসে 45 বছর পিছিয়ে যেতে হবে, যখন 1979 সালে ইরানে ইসলামিক রেভলিউশন শুরু হয় এবং ইরানের রাজা মোহাম্মদ রেজা শাহকে ক্ষমতাচ্যুত করে ওখানকার হার্ডকোর জিহাদি ইসলামিস্ট আয়াতুল্লাহ ক্ষমতায় আসে এবং ইরানকে সম্পূর্ণ একটা ইসলামিক স্টেটে পরিণত করে। যদিও এখানে এই সব কিছুকে দেখে এটা মনে হতে পারে যে ইরানে যা কিছু হয়েছে সেটা কিন্তু আমেরিকার বিরুদ্ধে হয়েছে, কারণ ইরানের এই যে ইসলামিক গভর্নমেন্ট এরা কিন্তু অ্যান্টি আমেরিকান ছিল। বাট ওয়েট, এখানে একটা টুইস্ট রয়েছে। ইরানে যা কিছু হয়েছে তার পেছনের অ্যাকচুয়াল মাস্টার মাইন্ড আর কেউ নয়, বরং আমেরিকান ডিপ স্টেট ছিল, এবং ওরা নিজেদের একটা গ্রেট জিওপলিটিক্যাল অ্যাচিভমেন্টের জন্য এই সব কিছু করিয়েছে, যার উপর আমি আগে কথা বলবো। বাট ইরানের এই ইসলামিক রেভলিউশনের পর ওখানে কিন্তু সব কিছু পাল্টে যায়। স্পেশালি এই আয়াতুল্লাহ খামেনি ক্ষমতায় আসার সাথে সাথে ওখানকার সাধারণ মানুষের রাইটসকে কেড়ে নেয়, স্পেশালি মহিলাদের। যার সবচেয়ে বড় উদাহরণ এই ছবিটা, যেখানে ইসলামিক রেভলিউশনের আগে মহিলারা তেহরানের ইউনিভার্সিটিতে এক্সপেরিমেন্ট করছে, আর এটা ইসলামিক রেভলিউশনের পরের দৃশ্য। মহিলাদের বিরুদ্ধে একাধিক আইন আনা হয়, বাধ্যতামূলক সমস্ত মহিলাদের হিজাব আর বুরখা পরতে বাধ্য করা হয়, মহিলাদের হায়ার এডুকেশন থামিয়ে দেওয়া হয়, এমনকি ওদের বাইরে গিয়ে কাজ করাও বন্ধ করে দেওয়া হয়, কোনো ধরনের সোশ্যাল অ্যাক্টিভিটিতে মহিলাদের প্রবেশ নিষেধ করে দেওয়া হয়। আর শুধু তাই নয়, মহিলাদের যে সমস্ত লিগাল রাইটস ছিল সেটা পর্যন্ত কেড়ে নেওয়া হয়। যদিও এরপর ইরানের মহিলারা রাস্তায় নামে এবং প্রোটেস্টও করে, বাট কোনো ফারাক পড়ে না। কিন্তু ওয়েট, এরপর ইরানে যা হয় তা কিন্তু ইরানের যে ইসলামিক শাসন তার পতনকে নিশ্চিত করে দেয়, এবং আজ ইরানে যা কিছু হচ্ছে তার রাস্তা সেই দিনই তৈরি হয়েছে। নাম্বার 1 হলো ইকোনমিক পতন। ইরানে ইসলামিক শাসন শুরুর সাথে যেহেতু ওখানে কোনো ফ্রিডম ছিল না, তাই সমস্ত ক্ষমতা ইসলামিক লিডারদের হাতে চলে যায়, এবং ওরা দুটো কাজ করে। এক হলো যতটা সম্ভব কারাপশান করে টাকা নিজেদের পকেটে ঢোকায়, আর 2 জিহাদকে প্রমোট করে, যার ফলস্বরূপ আশেপাশের সমস্ত দেশ, স্পেশালি ইরাক আর পরে ইসরায়েলের সাথে আতঙ্কবাদীদের সাপোর্ট দেওয়ার জন্য লড়াই শুরু হয়, এবং ইভেনচুয়ালি ইরান কিন্তু ডেভেলপমেন্টের বদলে নিজেদের ইসলামিক আইডিওলজি আর টেররিজমে ইনভেস্ট করে।
উপরন্তু এই আতঙ্কবাদকে প্রমোটের জন্য আমেরিকার বাকি পশ্চিমা দেশগুলো ইরানের ওপর এত পরিমাণে নিষেধাজ্ঞা লাগায় যে ইরানের পুরো ইকোনমি কোল্যাপস হয়ে যায়। আর এখান থেকে শুরু হয় আমাদের দ্বিতীয় পয়েন্ট, ডেভেলপমেন্ট। যেহেতু ইরানের গভর্নমেন্ট তাদের মেজরিটি ফান্ডিং টেররিজম আর ইসলামিক আইডিওলজিকে প্রমোট করতেই খরচ করে, তাই না ওখানে কোনো ডেভেলপমেন্ট হয়েছে, না কোনো ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে, না কোনো ফ্যাক্টরি তৈরি হয়েছে, আর না ওখানে জব তৈরি হয়েছে, যার ফলস্বরূপ গোটা দেশে বেকারত্ব, ড্রাগ অ্যাডিকশান, ক্রাইম তার চরম সীমায় পৌঁছে যায়। ইন্টারেস্টিং ব্যাপার হলো এত কিছু সত্ত্বেও ইরানের গভর্নমেন্ট একটা বড় ব্লান্ডার করে। ওরা কি করে, ইসলামের নামে ওখানকার সাধারণ জনগণকে আরও বেশি দাবিয়ে রাখার চেষ্টা করে। ফলে শুরু থেকেই ওখানকার সাধারণ মানুষের মনে ইসলামের বিরুদ্ধে একটা ক্ষোভ তৈরি হতে শুরু করে। কারণ দেখো, এই ইসলামিক রেভলিউশনের আগে যে ইরান ছিল তারা তো ডেভেলপ করছিল, গ্রো করছিল, জব ছিল, ফ্রিডম ছিল। কিন্তু এই যে ইসলামিক রেভলিউশন শুরু হয় তারপরে সব কিছু শেষ হয়ে যায়। ফলে ধীরে ধীরে ওখানকার মানুষের মনে একটা অ্যান্টি ইসলামিক সেন্টিমেন্ট তৈরি হয়। আর স্বাভাবিকভাবে 2022-এর যে অ্যান্টি হিজাব প্রোটেস্ট হয়েছিল এটা একটা মোমেন্টাম তৈরি করে, যার ফলস্বরূপ পুরনো সমস্ত ক্ষোভ বেরিয়ে আসে এবং না কেবল মহিলারা বরং ভারী মাত্রায় পুরুষরা পর্যন্ত এই আন্দোলনের সমর্থন করে এবং ইসলামিক শাসনের বিরুদ্ধে ময়দানে নামে। ফলে শুরু হয় ক্রিশ্চান কনভার্জন। বাট ওয়েট, এই সব কিছুর মাঝে ক্রিশ্চানিটি কোথা থেকে এলো? তো বন্ধুরা, ইরানের যে পূর্ব শাসক ছিল মোহাম্মদ রাজা শাহ, তো তার আমলে পুরো ইরান পশ্চিমাপন্থী ছিল আর ওখানে একটা ক্রিশ্চানিটির ছাপ ছিল যা আজও মানুষের মনে রয়েছে। তো এখানে একটা সেন্টিমেন্ট ট্রিগার করে যে ইসলামিক রেভলিউশনের পর ইরানের এই অবস্থা হয়েছে। ফলে যদি ওরা ইসলামকে খতম করে আবারও ক্রিশ্চানিটিতে কনভার্ট করে তাহলে ওরা আবারও সেই পুরনো লাইফস্টাইল ফেরত পেতে পারে। আর একে সাপোর্ট দিচ্ছে কে? আমেরিকার পশ্চিমা বিশ্ব। আর এর জন্য আপনাদের একটু জিওপলিটিক্স বুঝতে হবে। যেমনটা আমি শুরুতেই বলেছিলাম যে ইরানে ইসলামিক রেভলিউশন করানোর পেছনেও অ্যাকচুয়ালি আমেরিকার হাতই ছিল এবং এই আয়াতুল্লাহ খান অ্যাকচুয়ালি ফ্রান্স থেকেই এই সমস্ত করিয়েছিল। আর এর পেছনের কারণ হলো 1971 সালে আমেরিকার সৌদির মধ্যে হওয়া পেট্রো ডলারের ডিল, যাতে ডলারকে গোটা বিশ্বের রিজার্ভ কারেন্সি বানানো যায়। আর আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার পাওয়ার হবে এই ডলারের দম। আর এই সমস্ত কিছু করিয়েছিল আমেরিকার ডিপ স্টেট, যার ওপর আমি খুব তাড়াতাড়ি একটা ডিটেলস ভিডিও আনব। কিন্তু এখনকার মতন আপনারা এটুকু জেনে রাখুন যে এরা হলো গোটা বিশ্বের সবচেয়ে ধনী কিছু পরিবার আর ব্যবসায়ী, যারা 300 বছর ধরে গোটা বিশ্বকে কন্ট্রোল করছে। আর এদের ইনকামের একটাই রাস্তা, আমেরিকায় ইচ্ছা মতন ডলার ছাপাবে, তারপর দুই দেশের মধ্যে যুদ্ধ করিয়ে সেখানে ডলারকে ইনভেস্ট করবে। এরপর এই ডলার ওই সমস্ত দেশের যুদ্ধের মাধ্যমে ঘুরপথেই ডিপ স্টেটের পকেটে যায়। আর ঠিক এই কারণেই মিডল ইস্টকে ডিস্টেবল করার জন্য বা এখানে যুদ্ধ লাগানোর জন্য ইরানে ইসলামিক রেভলিউশন করানো হয়, যার ফলে ইরানের মাধ্যমে ওরা গোটা মিডল ইস্টে আতঙ্কবাদকে পুশ করতে থাকে। এর ফলে কি হয়, এই সমস্ত আতঙ্কবাদীদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমেরিকাই নিজের সেনা নামাত, এছাড়াই সমস্ত দেশে হাতিয়ার বিক্রি করে বিলিয়নস অফ ডলারের মুনাফা কামাত। উদাহরণ হিসেবে খেয়াল করুন, 1979 সালে ওখানে ইসলামিক রেভলিউশন, আর ঠিক 1980 সালে ইরানের সাথে ইরাকের যুদ্ধ বেঁধে যায়, যার পর আমেরিকার এন্ট্রি হয়। এই সেম কনসেপ্ট ওরা ভারত আর পাকিস্তানেও করেছে। ভারতকে স্বাধীনতা দেওয়ার আগে ওরা এখানেও একটা ইসলামিক শাসন তৈরি করে যার নাম হয় পাকিস্তান। 1947 সালে ভারত আর পাকিস্তান স্বাধীন হয়, আর ঠিক তার এক বছর পর 1948 সালে ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে। আর এইভাবে কিন্তু ওরা গোটা বিশ্বে 57টা মুসলিম দেশ তৈরি করেছে আর র্যাডিক্যালাইজেশনকে পুশ করে। কিন্তু এখন আমেরিকান ডলারের ক্ষমতা প্রায় শেষ এবং ডি ডলারাইজেশন হচ্ছে। ফলে ডি ডলারাইজেশন হলে ওরা যত জেহাদি তৈরি করেছিল তাকেও শেষ করতে হবে, তা না হলে নতুন ওয়ার্ল্ড অর্ডার তৈরি হবে, যার জন্য একটা নতুন পলিসি তৈরি করা হয়েছে যাকে বলা হয় ডি র্যাডিক্যালাইজেশন। এরই আন্ডারে কিন্তু সৌদিতে এমবিএসকে ক্ষমতায় আনা হয় এবং সৌদি আর ইউএইর মাধ্যমে এই ইসলামিক জিহাদকে রিভার্স করা হচ্ছে। ফলে সৌদি এখন থেকে জুরাইজমের দিকে কনভার্ট হবে, ইরান ক্রিশ্চানিটিতে। আর যদি আপনারা ইউএইকে দেখেন, সেখানে জায়গা নিচ্ছে হিন্দুইজম। এবং যদি খেয়াল করেন তাহলে ইউএইর সমস্ত বড় বড় শেখ এখন ভারত থেকে হিন্দু আর জৈন ধর্মগুরুদের ইউএইতে নিয়ে গিয়ে ধার্মিক সভা করাচ্ছে এবং সেখানে সামিলও হচ্ছে লোকাল মুসলিম পপুলেশন। আর এর কেন্দ্র হিসেবে কাজ করছে ইউএইর ব্যাপস হিন্দু মন্দির। আর এই সেমভাবে ইরানে কিন্তু এখন ক্রিশ্চান কনভার্সন শুরু হয়ে গেছে। তো এই ছিল পুরো কাহিনী। বাকি আমাদের এই অ্যানালাইসিস যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই বিষয়ে আপনাদের কি মতামত নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।